ভাইয়া। আবির নড়চড়ে উঠে উত্তর দিল, জি। ভাবি হিসেবে বলছি, আপনার বউয়ের ভালোবাসার নিশান আপনার পিঠে লেগে আছে। অন্য কেউ দেখার আগে টি শার্টটা পাল্টিয়ে আসুন। আবির চোখ নামিয়ে ভীরু হেসে চটজলদি উপরে চলে গেছে। মেঘ সব জিনিসপত্র মোটামুটিভাবে দেখে নিয়েছে। অল্প স্বল্প মাথা ব্যথা নিয়ে আবার কান্না করে মেঘের মাথা ব্যথা বাড়তে শুরু করেছে। ঘুমিয়ে চোখ টানছে। মেঘ তড়িঘড়ি করে ঘুমোতে চলে গেছে। আবির ফ্রেশ হয়ে টি শার্ট পাল্টিয়ে যেতে যেতে শুনি মেঘ ঘুমিয়ে পড়েছে। মিম, আইরিন আর বন্যা মেঘের রুমের সামনে দাঁড়িয়ে গল্প করছে। আবির ভিতরে যেতে চাইলে ওরা শক্ত কণ্ঠে বাধা দেয়। আবির নির্বাক চোখে তাকিয়ে ভাবছে, কারণ তখনও মেঘের হাতে নিজের নাম লেখা বাকি। মিম আর আইরিন আবিরকে কোনোভাবেই রুমে ঢুকতে দেবে না। তাদের শর্ত একটাই, আবির যদি মেঘের হাতে নিজের নাম লিখে তাহলে আবিরের হাতেও তারা মেঘের নাম লিখে দিবে। আবিরে মেহেদি দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু মেঘের হাতে নাম লিখতে হবে, শুধুমাত্র সেই কারণেই তাদের শর্ত মেনে নিয়েছে। আবির ঘুমন্ত মেঘের দুহাতে অতি শব্দপণে নিজের নাম লিখে দিয়েছে। তার মধ্যে আইরিন আর বন্যা আবিরের দুহাতে মেঘের নাম লিখতে শুরু করেছে। বিছানায় মেঘ ঘুমাচ্ছে, তাই ওরা সবই ফ্লোরে চাদর বিছিয়ে বসেছে। তানভীর আবিরের রুমে যাচ্ছিল। আচমকা মেঘের রুম থেকে আবিরের কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ালো। দরজা থেকে উকি দিয়ে বলল, আমি কি আসতে পারি? আইরিন বন্যার দিকে এক পলক তাকিয়ে হেসে বলল, কাউকে না জ্বালালে আসতে পারো। তানভীর ভেতরে ঢুকেই আইরিনের মাথায় একটা গাঁটটা দিল। আবিরের হাতের দিকে তাকিয়ে উদাস ভঙ্গিতে বলল, আজ আমার বিয়ে নয় বলে কেউ একবারের জন্য মেহেদি দিবে কিনা জিজ্ঞেস করছে না। পোড়া কপাল আমার। বন্যা মাথা নিচু করে মৃদু হাসলো। মিম পাশ থেকে আহ্লাদি কণ্ঠে বলল, দেখো বন্যা আপু কি দিয়ে গেছে। তানভীর ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, বুঝলাম না, যে কয়জনের হাত দেখলাম সবাই একজনের নামই বলছে। সে একজন কি পুরো বাড়ির দায়িত্ব নিয়েছে নাকি? ঠিক আছে, দায়িত্ব যখন নিয়েছে আমাকেও দিতে হবে। বন্যা মাথা নিচু করে মনোযোগ দিয়ে মেহেদি দিচ্ছে। তানভীরের কথা শুনে না শোনার মতো ভান করছে। আইরিন কপাল গুজিয়ে রাগী স্বরে বলল, তানভীর ভাইয়া, তোমাকে আগেই সাবধান করছি, কাউকে জ্বালাতে পারবে না। তানভীর ভারী কণ্ঠে বলল, আমি কি মেহেদি দিব না? আমাকে কি মেহেদি দিয়ে দিবে না? আবির অকমর সাথ গুরুভার কণ্ঠে বলে উঠল, এই আইরিন, তানবীরের হাতে একটা ব্যাঙের ছাতা এঁকে দে তো। আর হ্যাঁ, ছাতার নিচে একটা ব্যাঙও দিস। বন্যা, মিম, আরিন তিনজন একসঙ্গে হেসে উঠল। তানভীর মুখ ফুলিয়ে রাগি চোখে তাকিয়ে বলল, অভদ্র জামাই বউয়ের বড় ভাইকে যথাযথ সম্মান দেয় না। আবির শক্ত কণ্ঠে বলল, পার্সোনালি দেখা করবেন ভাইজান, আপনাকে একদম সম্মানের চূড়ায় পৌঁছে দিব। আবিরের মেহেদি দেওয়া শেষ। আবির উঠে যেতেই বন্যাকে উদ্দেশ্য করে বলল, এই অবুঝ ছেলেটাকে একটু মেহেদি দিয়ে দিও। আবিরের কথাটা বলতে দেরি হলো, তানভীরের হাত বাড়াতে দেরি হলো না। বন্যা তপ্ত স্বরে জানতে চাইল, কি লিখবো? তানভীর ভাবছে। মিম পাশ থেকে বলল, ABCDE পর্যন্ত লিখে দাও। তানভীর চোখ ঘোরাতেই বন্যা আবারও জিজ্ঞেস করলো, আপনার নাম লিখে দেব? হাতে কেউ নিজের নাম লিখে? তাহলে কি লিখবো? তোমার ইচ্ছে। জান্নাত আইরিনকে ডাকছে। আইরিন ওদের টাটা দিয়ে চলে গেছে। মিমের ঘুম পাচ্ছে, তাই মিমও গিয়ে মেঘের পাশে শুয়ে পড়েছে। বন্যা তানবীরের হাতে ছোটখাটো একটা ডিজাইন করে দিচ্ছে। প্রায় শেষের দিকে তানবীর হাতের একটা অংশ দেখি মোলায়েম কণ্ঠে বলল, এখানে বি লিখে দাও। বন্যা সঙ্গে সঙ্গে ভুরু কুচকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, বি কেন লিখবো? আমার ইচ্ছে তাই। আমি পারবো না। কেন পারবে না? এমনি। লিখতে বলেছি লেখো। বি মানে কি? বিজি। আমি খুব ব্যস্ত, তাই হাতে বিজি লিখে রাখবো। তাতে তোমার কোনো সমস্যা? ডিজাইনের কাজ ডিজাইন করা, এত কথা বলো নয়। বন্যা একদম ছোট্ট করে বি লিখে দিয়েছে, যাতে স্পষ্ট না ভাসে। তানভীর নিজের হাতটা ভালোভাবে দেখে আকুল কণ্ঠে বলল, বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। বন্যা মনে মনে আওড়ালো, এর নামের অক্ষর বড় করে লিখে নিজে ফাঁসার কোনো ইচ্ছে নেই আমার। তানভীর চলে গেছে। বন্যা দরজা বন্ধ করে মেঘের পাশে গিয়ে শুয়েছে। আজ 3 ফেব্রুয়ারি, আবির মেঘের বিয়ের দিন। বিয়ে উপলক্ষে শহরের প্রথম সারির একটা কমিউনিটি সেন্টার বুকিং দেওয়া হয়েছে।
সকলের খাওয়া দাওয়া শেষে আবির মেঘকে পার্লারে নিয়ে গেছে। যদিও মোজাম্মেল খান চেয়েছিলেন তানভীর যেন মেঘকে নিয়ে যায়, কিন্তু আবির সেসবের পাত্তা না দিয়ে নিচে নিয়ে গেছে। মেঘ আজ তেমন কথা বলছে না, বারবার শুধু হাতের দিকে তাকাচ্ছে। এক হাতে বাংলায় লেখা আবিরের মেঘ, আরেক হাতে লেখা সাজ্জাদুল খান আবির। আবির যেতে যেতে মেঘকে কিছু কাজের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। মেঘকে নামিয়ে দিয়ে বাসায় ফিরে শাও নিয়ে আবির রেডি হতে শুরু করেছে। আবির কেবল শেরওয়ানিটা পরেছে। এর মধ্যে আইরিন আর মিম তাদের সাজনি নিয়ে হাজির। গতকাল রাতের মতো আজও তারা আবিরকে সাজাতে চলে আসছে। নামাজের পরপর আবিররা রওনা দিয়েছে। এ পর্যায়ে একবারে মানুষজন দুভাগে বিভক্ত হয়ে গেছে। মেঘকে নিয়ে মোজাম্মেল খান, হালিমা খান, মেঘের মামা বাড়ির আত্মীয় স্বজন, তানভীর, পূর্ণা, মিম, এমনকি ফুপ্পিরাও কমিউনিটি সেন্টারে পৌঁছে গেছে। বিয়ের গেটে দুপক্ষ মুখোমুখি হয়েছে। রাকিব, রাসেল, সাকিব, লিমনরা সবাই আবিরের পাশে। অন্যদিকে তানভীরের কয়েকজন বন্ধু আরিফ, আসিফ, মিম, বন্যা, আইরিন ওরা গেট আটকে দাঁড়িয়েছে। আইরিনদের ডিমান্ড শুনে রাকিব আবিরের দিকে তাকিয়ে মজার ছলে বলে উঠল, নিজের বউ নিজে নিবি, তাও এত ডিমান্ড? আবির পাশ ফিরে রাকিবের দিকে ক্ষুদ্র চোখে তাকিয়ে অত্যন্ত মোলায়েম কণ্ঠে বলল, ও চাইলে হাসি মুখে জীবনটাও দিয়ে দিতে পারবো, সেখানে তাকে পাওয়ার জন্য এই সামান্য ডিমান্ড আর এমন কি? রাকিব তপ্ত স্বরে বলল, আবেগ ছেড়ে বিবেক দিয়ে কথা বলল। বুঝেছি তুই বউ পাগল, বউয়ের জন্য যা খুশি করতে পারিস, তাই বলে যে যা বলবে তাই? ও শুধু আমার আবেগ না, আমার চিত্ত চাঞ্চল্যের এক ফালি সুখের আভাস। হয়েছে, বুঝেছি। বজ্জাত ছেলে, তোর জন্য একটু মজাও করতে পারবো না। আবির আর চোখে তাকিয়ে মলিন হাসল। আবির কানে কানে রাকিবকে কিছু বলতে চেয়েছে, কিন্তু রাকিব সে কথা না শুনে আবির থেকে কিছুটা দূরে সরে রাগী স্বরে বলতে শুরু করলো। তোর আর কোনো কথাই শুনছি না আমি। তানভীর মুচকি হেসে বলল, রাকিব ভাইয়া, তোমার যা মজা করার ইচ্ছে আমার বিয়েতে করো, তোমার বন্ধুর বিয়েতে মজা করার আশা ছেড়ে দাও। তুই যে তোর ভাইয়ের মতো আচরণ করবি না তার কি গ্যারান্টি আছে? শত হোক তোদের রক্তই তো এক। আলী আহমেদ খান ভেতর থেকে হুঙ্কার দিলেন। গেট থেকে ভিতর পর্যন্ত আসতে এতক্ষণ সময় লাগে তোমাদের? আবির তৎক্ষণাৎ চোখে ইশারা দিল। রাকিব টাকা বের করেও দিতে চাচ্ছে না। আইরিন, মিম, রিয়ারা জোর জবরদস্তি করে নিয়েছে। আবিরকে মালা পুড়িয়ে সাদা গোলাপ দিয়ে ভেতরে নেওয়া হয়েছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান সহ আরও কয়েকজন একসঙ্গে বসে আছেন। আবির ঢুকতেই আলী আহমেদ খান ডাকলেন, আবির, একটু এদিকে আসো। আবির তটস্থ হয়ে বলল, জাস্ট 1 মিনিট আব্বু, এখনই আসছি। আবির সবাইকে ফেলে চটজলদি মেঘের সাথে দেখা করতে চলে গেছে। কম বেশি সবাই গেটের কাছে ছিল, তাই মেঘের আশেপাশে তেমন বড় কেউ নেই। আদিসহ আরও কয়েকটা পিচ্ছি ছোটাছুটি করছে। আবির মেঘের কাছাকাছি এসে কোমল কণ্ঠে সালাম দিল। মেঘও মোলায়েম কণ্ঠে সালামের উত্তর দিল। আবির মেঘের সামনে এসে 2 হাঁটুতে ভর দিয়ে বসে কিছুটা ঝুঁকে ঘোমটার আড়ালে থাকা মেঘকে এক পলক দেখে নিল। আবিরের অনভিপ্রেত কাণ্ড দেখে মেঘ অলক্ষিতভাবে হেসে ফেল। আবির মেঘের মুখের পানে গভীর মনোযোগে চেয়ে ঠোঁট কামড়ে হেসে নেশাক্ত কণ্ঠে বলল, একটু ভয়ে ছিলাম, তাই দেখতে আসছি, কিছু মনে করিস না, কেমন? মেঘ তপ্ত দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আপনাকে দেখে পালাবো না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আবির চটজলদি মেঘের হাতে আলতোভাবে চুমুখে তটস্থ কণ্ঠে বলল, আব্বু ডাকছে, এখন যাই। আবির সামনে যেতেই আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে? আবির মাথা নিচু করে বিড়বিড় করল, মেঘকে দেখতে। 5 মিনিটে কথা বলার জন্য ডেকেছিলাম, এটাও সহ্য হয়নি তোমার? আবির নিরুদ্বেগ ভঙ্গিতে বলল, হাসলাম তো, এখন বলুন। আবিরের নিরুদ্বেগ ভাবভঙ্গি দেখে মোজাম্মেল খান ঠোঁট চেপে হাসলেন, সাথে আবিরের বড় মামাও মৃদু হাসলেন। তবে আলী আহমেদ খান ছেলের কর্মকাণ্ডে বেশ ক্ষুব্ধ। আবির 2-4 মিনিট কথা বলে আবারও মেঘের কাছে চলে গেছে, কিন্তু ততক্ষণে মেঘের চারপাশে সবাই জড়ো হয়ে গেছে। আবিরের আব্বু, রাকিব, মেঘের আব্বু, তানভীর কাজের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করছে। মেঘ আবিরের উপস্থিতিতে তাদের সম্মতি নিয়ে মৌখিকভাবে বিয়ের কাজ শেষ হয়েছে। বিয়ের যাবতীয় কাজ শেষে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে।
মেঘ, আবির, বন্যা, তানভীর, রাকিব, সাকিব সবাই একসঙ্গে বসেছে। খেতে খেতে টুকটাক খুনসাটি করছে। মিনহাজা এসেছে অনেকক্ষণ হবে, কিন্তু মেঘের জন্য বন্যা ওদের সাথে ঠিকমতো কথা বলতে পারছে না। এর কিছুক্ষণ পরে সিফাত আসছে। আলী আহমেদ খান সিফাতকে দেখে এগিয়ে গিয়ে হাসি মুখে কথা বলতে শুরু করেছেন। এদিকে মোজাম্মেল খান বেশ কিছুক্ষণ যাবৎ চিন্তিত। সিফাত কিছুটা দূরে যেতেই মোজাম্মেল খান কিছুটা চিন্তিত স্বরে ডাকলেন, ভাইজান। হ্যাঁ বলো। আবির আর মেঘের বিয়ের কাজ কি শেষ? হ্যাঁ, কেন? না মানে কাবিনের কাজটা বাকি রয়ে গেল না? আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে বললেন, ছেলে আমার মেয়ের মতো। সবচেয়ে বড় কথা, তারা দুজন দুজনকে মন থেকে ভালোবাসে। তুমি কাবিন দিয়ে কি করবি? একটু পর যদি তোর মনে হয় তাহলে ঘরোয়াভাবে বসে সেটা সমাধান করা যাবে। আমি ওইভাবে বলতে চাইনি। আলী আহমেদ খান কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বলেন, বিবাহ সম্প্রদায়ের জন্য বা বিবাহ বৈধ হওয়ার জন্য কাবিননামা অপরিহার্য না। কাবিননামা একটা আইনি ব্যবস্থা মাত্র। প্রাপ্তবয়স্ক দুজন ছেলে মেয়ের সম্মতি নিয়ে সব নিয়মকানুন মেনেই বিয়ে হয়েছে। এত দুশ্চিন্তার কিছুই নেই। আলী আহমেদ খান একগাল হেসে ফের বলেন, এখন খেতে চল। চলো। মেঘার আবিরের ফটোশুট চলছে। বোনার কাছে দাঁড়িয়ে আছে, যেন মেঘের কোনো সমস্যা হলে ঝটপট যেতে পারে। বোনার আব্বু আম্মু, ভাই আর বোন এসেছিল। খাওয়া দাওয়া করে মেঘ আবিরের সাথে কয়েকটা ছবি তুলে কিছুক্ষণ আগে বেরিয়েছে। ওনারা চলে যাওয়ার খানিক বাদে আচমকা তানভীর এসে বন্যার পাশ ঘেঁষে দাঁড়ালো। তানভীরকে দেখেই বোনা কিছুটা সরে যাওয়ার চেষ্টা করলো। তানভীর সহসা শীতল কণ্ঠে বলল, তারপর বলো, তুমি কবে বিয়ে করবে? বন্যা ভুরু কুচকে বলে উঠল, মানে? বিয়ে করবে না? ও আগে আপুর বিয়ে হোক, তারপর ভেবে দেখবো। তানভীর মনমারা হয়ে বলল। বন্যা ভনিতা ছাড়াই প্রশ্ন করলো, কেন বলুন তো? তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, তোমার খারাপ লাগছে না? খারাপ কেন লাগবে? মেঘ তার প্রিয় মানুষকে বিয়ে করতে পেরেছে, এতে আমি খুব খুশি। তোমার প্রিয়? বলতেই মোজাম্মেল খান দূর থেকে উচ্চ স্বরে ডাকলেন, তানভীর। তানভীর ভয়ে আতকে উঠে ও বাবা বলে তড়িৎ বেগে বন্যার পাশ থেকে সরে গেছে। বন্যা উদ্বেগহীন চোখে তাকিয়ে আনমনে হাসলো। বাইরে তানভীর যতই রাগি রাগি ভাব নিয়ে থাকুক না কেন, বাসের ভেতর সে আপদমস্তক ভীতু একটা ছেলে। মিম টেবিলে মাথা রেখে মুক্ত চোখে চেয়ে আবির আর মেঘকে দেখছে। মেঘের চোখে মুখে লজ্জা লজ্জা ভাব থাকলেও আবিরের চোখে লজ্জার ছিটে ফোটাও নেই। নতুন জামের যেসব গুণাবলী থাকা প্রয়োজন তার একটাও আবিরের মধ্যে নেই। এই একবার মেঘের সাথে দুষ্টামি করছে, আবার তানভীর রাকিবের সঙ্গে দুষ্টামি করছে। ছবি সুন্দর না হলে ফটোগ্রাফের মাথায় গাঁটটা দিয়ে স্টাইল শিখিয়ে দিচ্ছে। মিম সেগুলোই মনোযোগ দিয়ে দেখছে। আরিফ একটা আইসক্রিম মিমের সামনে রেখে মৃদু স্বরে বলল, খেয়ে নাও। মিম মাথা তুলে তাকে প্রশ্ন করলো, আমি কেন খাবো? গরমের মধ্যে আইসক্রিমটা খেলে তোমার ভালো লাগবে, তাই নিয়ে আসছি। মিম গম্ভীর মুখ করে বলে উঠল, আমার ভালো কবে থেকে চিন্তা করা শুরু করেছো তুমি? যেভাবে এদিক সেদিক হোঁচট খাচ্ছ, চিন্তা না করে উপায় আছে। মিম মুস্কি হেসে আস্তে করে বলল, তুমি ধাক্কা না মারলেই ভালো। শেষ বিকেলের দিকে হালিমা খানরা বাসায় চলে আসছেন। মেঘার আবিরকে বরণ করার প্রস্তুতি নিচ্ছেন। কাজের ফাঁকে মালিয়া খান অকমর সাথ প্রশ্ন করে বসলেন, তোর মেয়ে বিয়েতে তুই খুশি তো বোন? হালিমা খান মুচকি হেসে বলেন, একটা কথা বলবো আফা? বল। আবিরের সাথে মেঘের বিয়ের ব্যাপারে আমি আরো অনেকদিন আগেই ভেবেছিলাম। সত্যি? আমাকে বলিসনি কেন? কিভাবে বলতাম বলো? এই বাড়ির পুরুষদের কিছু বলতে গেলে ভয় লাগে। অন্তত পক্ষে বিয়ের বিষয়ে প্রথমে মেঘের আব্বুকে বলতে চেয়েছি, কিন্তু ওনার ছেলে দেখার তোড়জোড় দেখে আর বলতে পারিনি। তারপর একদিন আকলিমাকে কথা এমনিতেই বললাম, সে তো ভয় শেষ। আমাকে সঙ্গে সঙ্গে বারণ করেছে যেন তোমাকে কিছু না বলি। আমি সব ভুলে একদিন তোমাকে বলে ফেলতে চেয়েছিলাম। তৎক্ষণাৎ তোমার অতীতের ঘটনা মনে পড়ে গিয়েছিল। আমার উল্টোপাল্টা চিন্তার জন্য বাসায় যেন নতুন কোনো অশান্তি সৃষ্টি না হয়, এই জন্য আর কিছুই বলিনি। আবিরামও শীতল কণ্ঠে জানালেন, যা হয়েছে ভালোই হয়েছে, ছেলে মেয়ে পছন্দ করেছে, তারা ভাইয়ে ভাইয়ে সিদ্ধান্ত নিয়েছে, এতে আমাদের কোনো হাত নেই। মেঘেরামও মুখ ফুলি শ্বাস ছেড়ে মৃদু স্বরে বললেন,
আমার মেয়েটার জন্য একটু ভয় হচ্ছে আপা। কেন? আমি জানি আবির মেঘকে অনেক পছন্দ করে, সারা জীবন আগলে রাখবে, কিন্তু সবকিছুর পরেও আবিরের শরীরে ভাইজানের রক্ত বইছে। তাছাড়া ওর রাগটাও বেশি। রাগের মাথায় মেঘের সাথে যদি খারাপ আচরণ করে। মালিয়া খান মলিন হেসে বললেন, এখনই এত বই পাচ্ছিস কেন? ওরা তো আমাদের চোখের সামনেই থাকবে, যা হবে দেখা যাবে। সন্ধ্যার আগে আগে আবির মেঘ বাসায় আসছে। ওদের বরণ করে দুধ মিষ্টি খাইয়ে বাকি নিয়মকানুন শেষ করে মেঘকে নিয়ে মালিয়া খান ভেতরে চলে যাচ্ছেন। এদিকে আবির ড্রয়িং রুমে দাঁড়িয়ে নির্বাক চোখে তাকিয়ে আছে। সবার পূর্ণ মনোযোগ মেঘের দিকে দেখে আবির ভুরু কুঁচকে প্রশ্ন করল, আমি এখন কি করব? মালিয়া খান তপ্ত স্বরে বলেন, তোর যা ইচ্ছে কর গিয়ে। আবির দাঁতের দাঁত চেপে বিড়বিড় করলো, বউটাকে দিয়ে গেলে অন্তত দেখতে তো পারতাম। বন্যারা পরে গাড়ি দিয়ে আসছে, তাই একটু দেরি হয়েছে। মিম, আইরিন আর বন্যা গেটের কাছে আসতে তানভীর গুরুভার কণ্ঠে ডাকলো, বন্যা। বন্যা সহ আইরিন আর মিম স্পষ্ট চোখে তাকিয়েছে। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, আমি বন্যাকে ডেকেছি। তোদের নাম বন্যা? না। তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন? বন্যা মৃদু স্বরে বলল, কিছু বলবেন? সঙ্গে সঙ্গে মিম আইরিন একসঙ্গে বলে উঠল, কিছু বলবা? তানভীর মুখ ফুলিয়ে রাগী স্বরে বলল, না। মিম আর আইরিন বন্যাকে নিয়ে চলে যাচ্ছে। তানভীর কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আবিরের কাছে গেল। তানভীর কপাল কুঁচকে এক দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে থেকে বলল, ভাইয়া, তোমার বিয়েটা তো শেষ হলো, এবার আমারটা নিয়ে একটু ভাবো। আবির চোখ ঘুরিয়ে তানভীরের দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল, আগামী 2 বছর এই বাড়িতে আর কোনো বিয়ে হবে না। আমি চাকরি নিলেও না? না। কেন? আমার বউ অন্তত পক্ষে 2 বছর এই বাড়ির একমাত্র বউ হয়ে রাজত্ব করবে। তোর বোনের বউ বউ ফিল শেষ হলেই তার ভাবিকে নিয়ে আসবো, ততদিনে তুই নিজেকে গোছা। তাই বলে 2 বছর? দেখ তানভীর, তুই আমার থেকে বয়সে 2 বছরের ছোট, তাই বিয়েটাও 2 বছর পর করা উচিত। তাছাড়া আমি তোর বোনের মানসিক শান্তিতে ব্যাঘাত দিব না। তোকে 6 মাসের মধ্যে বিয়ে করালাম, সব কিছু ঠিকঠাক চলল। কোনো একদিন হয়তো আজ থেকে 10 বছর পর মেঘ আমার কাছে এই অভিযোগটা করলো, তখন আমি কি করব? ওকে কি এই দিনগুলো ফিরিয়ে দিতে পারবো? তানভীর মনমারা হয়ে বলল, থাক, আমি আর কিছু বলবো না। তানভীর মন খারাপ করে চলে যাচ্ছে। আবির মৃদু হেসে ফের ডাকলো, কিন্তু তানভীর আর তাকালো না। অবশ্য তাকালেও বিশেষ কোনো লাভ হবে না, কারণ আবির যা ভেবে রেখেছে তাই হবে। তানভীর জোরপূর্বক কোনো কিছুর পরিবর্তন করতে পারবে না, আর করতে চায়ও না। আগামীকাল আবিরদের বাসায় অনুষ্ঠান হবে। একেবারে কাছে মানুষজন ছাড়া অতিরিক্ত কোনো মানুষ থাকবে না। আবিরের আব্বু চেয়েছিলেন একদিনই অনুষ্ঠান শেষ করতে, কিন্তু মোজাম্মেল খানের এতে দ্বিমত ছিল। উনি মেয়ের বিয়ের জন্য এত বছর যাবৎ স্বপ্ন দেখছেন, তাই আলী আহমেদ খান ওনার স্বপ্নকে বাস্তবায়ন করার সুযোগ দিয়েছেন। আবির আর রাকিব সন্ধ্যার পরপরই বেরিয়েছে, ফিরেছে রাত 11টা নাগাদ। ততক্ষণে বাড়ি মোটামুটি শান্ত হয়ে গেছে। আবির নিজের রুমে যেতে যেতে মেঘের রুমটা দেখে গেছে। রুমের ভেতর থেকে দরজা বন্ধ। সন্ধ্যার পর থেকে মেঘের সাথে আবিরের আর কোনো কথা হয়নি। আবির 2-3 বার ডাকতে গিয়েছে, কিন্তু আজ কেন জানি সাহস পাচ্ছে না, তাই রুমে এসে মেঘের নাম্বারে কল দিল। সারাদিনে ক্লান্তিতে মেঘ গভীর ঘুমিয়ে তলিয়ে আছে। আবিরের কল বেজে যাচ্ছে। মেঘের পাশ থেকে মাহমুদা খান ঘুমু ঘুমু কণ্ঠে মেঘকে ডেকে বললেন, মেঘ, ফোনটা সাইলেন্ট কর। মেঘ ঘুমের মধ্যেই নড়ে উঠল, কিন্তু ফোন ধরল না। গতকাল রাতে আবিরের রুমে আসার ঘটনা ছড়াতে ছড়াতে বড়দের কান পর্যন্ত চলে গিয়েছে, তাই মাহমুদা খান ইচ্ছে করে আজ মেঘের রুমে শুয়েছেন। মেঘের এক পাশে মাহমুদা খান, অন্য পাশে বন্যা শুয়েছে। 2বার কল কেটে পুনরায় কল বাজতে শুরু করেছে। বন্যা মেঘের পাশ থেকে ফোনটা একটু তুলতে আবিরের ছবি ভেসে উঠেছে। বন্যা আস্তে করে বলল, ওই মেঘ, ভাইয়ে কল দিচ্ছে। ভাইয়ের নামটা শুনতে মেঘের গভীর ঘুম কেটে গেছে। ঘুমো ঘুমো চোখে পিট করে কল রিসিভ করে কানে ধরল। ফোনের ওপাশ থেকে আবিরের মোলায়েম কণ্ঠস্বর শোনা গেল, আমার বউটা এখন কি করছে? মেঘ ঘুমো ঘুমো কণ্ঠে বলল, ঘুমাচ্ছে। আবির মুচকি হেসে বলল, কিন্তু আমার যে তার সাথে কথা বলতে ইচ্ছে করছে। সকালবেলা। না, এখনই বলতে হবে।
মাহমুদা খান আস্তে করে বলেন, মেঘ ফোনটা রেখে ঘুমা। মেঘ ফিসফিস করে রেখে দেওয়ার কথা বলছে, কিন্তু আবির নাচুরবান্দা, তার কথা বলতেই হবে। আবির তপ্ত স্বরে বলল, চলো ছাদে যাই। কেন? আমার চাঁদটাকে দেখতে খুব ইচ্ছে করছে। এখন ছাদে যেতে পারবো না। সাদের কথা শুনে মাহমুদা খান রাগী স্বরে বলে উঠলেন, এই আবির, ফোনটা রাখবি তুই? আবার একটা রাত সহ্য করতে পারছিস না? মাহমুদা খানের ধমক খেয়ে মেঘ কেঁপে উঠল, ভয়ে ভয়ে কল কেটে দিয়েছে। মেঘ ভয় পেল, আবির মনে কিঞ্চিত ভয় বলতে নেই। ফুপি ঝাড়ি দিয়ে আবির কল দিয়ে যাচ্ছে। মেঘ ফোন সাইলেন্ট করে রেখেছে ঠিকই, কিন্তু আবিরের অনাবশ্যক কলে বুকের ভেতরটা অবিচ্ছিন্নভাবে কম্পিত হচ্ছে। বাইর থেকে আলোকসজ্জার ঝলমলে আলো রুমে প্রবৃত্ত হচ্ছে। মেঘ ঘাড় ঘুরিয়ে বন্যার দিকে এক পলক তাকালো। বন্যা গভীর ঘুমে নিমগ্ন, তারপর তাকালো ফুপ্পির দিকে। ফুপ্পির ভারী নিঃশ্বাসের শব্দে বোঝা যাচ্ছে উনিও ঘুমে। মেঘ বুকের উপর থেকে ফোন চেপে অতি সপ্তপনে বন্যার পাশ দিয়ে নেমে উদ্গ্রীব পায়ে বারান্দায় গিয়ে কল রিসিভ করলো। আবির তৎক্ষণাৎ অনুচ্চ কণ্ঠে শুধালো, তোর কি আমার জন্য একটু মায়াও হয় না? আবিরের কথা শুনে মেঘ বিহ্বল ভরকে গেছে কিছুটা। কপাল কুঁচকে ভারী স্বরে বলল, আমি কি করলাম? সন্ধ্যা থেকে কেউ আমাকে একটা কল পর্যন্ত দিল না। কেউ না দিলেও তুই তো একটা কল দিতে পারতি নাকি? আমি তো আপনার কলের অপেক্ষায় ছিলাম। অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। বাহ, কি দায়িত্বশীল বউ আমার। মেঘ সহসা ঠোঁট পাকালো। সদা জাগ্রত চোখে আলোকসজ্জার লাল নীল আলোর পানে তাকিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, বাসায় কখন আসছেন? খেয়েছেন? কিছুক্ষণ আগে। আমার শ্বশুর বিয়েতে যে পরিমাণ জামাই আদর করেছে, রাতে আর কিছু খেতে হবে না। কোথায় গিয়েছিলেন? এখন বলবো না। আচ্ছা, ঘুমান তাহলে। শোন, জি। চল ছাদে যাই। না। কেন? আম্মুরা বলেছে বিয়ের রাতে বড় জামাইয়ের মুখ দেখতে নেই, এতে নাকি জামাইয়ের অমঙ্গল হয়। ঠিক আছে, দেখলাম না মুখ, একটু কথা তো বলতে পারি। আব্বাজান নিষেধ করেছেন, দেখা সাক্ষাৎও করা যাবে না। আবির ফোঁস করে শ্বাস ছেড়ে রাগান্বিত কণ্ঠে বলল, কেউ আমাকে কিছু বলতে পারছে না, তাই তোকে কুসংস্কার বোঝাচ্ছে, আর তুইও বোকার মতো সেসব মানতেছিস। মেঘ নিশ্চুপ। আবির দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে আহ্লাদি কণ্ঠে বলল, চল না ছাদে। মেঘ অত্যন্ত ধীর কণ্ঠে বলল, একটু বোঝার চেষ্টা করুন, আমি যেতে পারবো না। আপনি যেন রুমে না আসেন তার জন্য আব্বাজান ফুপিকে আমার সাথে থাকতে বলেছেন। এখন আমি বের হলে খবরই আছে। আপনি ঘুমান প্লিজ। আবির ঢোক গিলে ভুরু বাঁকিয়ে আবেগ তাড়িত কণ্ঠে বলল, আই মিস ইউ, আই নিড ইউ, বিলিভ মি, আই ব্যাডলি ওয়ান্ট ইউ, স্প্যারো। আবিরের কণ্ঠে আবেগপ্রবণ অস্বাচ্ছন্দ্যকর কথাগুলো শুনে মেঘের গা শিউরে উঠছে। এ যাবৎকালে আবিরকে এতটা ব্যাকুল হতে কখনো দেখেনি সে। মেঘ নিষ্ক্রিয়াই দীর্ঘশ্বাস ছেড়ে ঠোঁট কামড়ে বিবি করল, আমাকে তো খুব বলতেন সহিষ্ণু হতে হবে, ধৈর্যশীল হতে হবে, তাহলে আজ আপনার এই অবস্থা কেন? এত অধৈর্য হয়ে উঠেছেন কেন আপনি? আর কত ধৈর্য ধরবো? এতদিন যাবৎ অফিসিয়াল বিয়ের অপেক্ষায় ছিলাম, করলাম তো অফিসিয়াল বিয়ে, আত্মীয় স্বজন এলাকাবাসী সবাই জানলো তো। তাহলে এখন আমার বউ আমাকে দিচ্ছে না কেন? মানলাম কাল অনুষ্ঠান শেষে বাসর হবে, কিন্তু দেখা তো করতে দিবে, কথা তো বলতে দিবে। আমাদের মাঝে কংক্রিটের দেয়াল সৃষ্টির কি দরকার ছিল? জানি না, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। আপনিও ঘুমান। বুকের ভেতর আগুন জ্বললে ঘুমাবো কিভাবে? মেঘ মুচকি হেসে বলল, এক বোতল ঠান্ডা পানি খেয়ে ঘুমিয়ে পড়েন। মেঘ কল কেটে রুমে চলে গেছে। আবির কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বিড়বিড় করল, এত কাহিনী করবে জানলে কমিউনিটি সেন্টার থেকেই পালাতাম। মেঘ ভোরবেলা উঠে আবারও ঘুমিয়েছে, তাই সকালে ঘুম একটু দেরিতে ভেঙেছে। আশেপাশে বন্যা ফুপ্পি কেউই নেই। আবিরের কথা মনে পড়তেই সঙ্গে সঙ্গে ফোন হাতে নিল। মেঘ আনমনে নেট অন করে ফেসবুকে ঢুকলো। অকস্মাৎ আবিরের পোস্ট দেখে চমকে উঠল। গতকাল বিয়ের বেশ কয়েকটা ছবি আবির রাতেই তার আইডি থেকে পোস্ট করে ক্যাপশন লিখেছে, প্রিয় সহধর্মিনী, আমার অলিক কল্পনার সঙ্গী তুমি, গোধূলি লগ্নে বাড়ি ফেরার একান্ত অভিপ্রায় তুমি, আমার স্নিগ্ধ সকালের সুললিত গন্ধরাজ, পরন্ত বিকেলের একগুচ্ছ বাগান বিলাস, আমার শূন্য হৃদয়ের পূর্ণতা তুমি, ব্যাকুল হৃদয়ের নির্জন নির্মলা।
নীল দিগন্তের উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে। তোমার মায়াবী মুখের পানে চেয়ে ভুলেছি সব যাতনা আনমনে। তোমার ঠোঁটের ওই স্নিগ্ধ হাসি দেখে আমার হৃদয়ের অন্তরালে নিরবিচ্ছিন্ন বিক্ষোভ চলে। তুমি আমার অবসন্ন মস্তিষ্কের প্রবলতা, নব্য স্বপ্ন দেখার অদম্য স্পৃহা। তোমাকে হাসাতে চেয়ে বহুবার কেঁদেছি আড়ালে। তুমি আমার অপেক্ষার শেষ প্রহর, 16 বছরের প্রতীক্ষার অমূল্য পুরস্কার। তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি দেইনি আমি, দিয়েছি আবিরের বউয়ের স্বীকৃতি। আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি, আর আমৃত্যু ভালোবেসে যাব। ইতি তোমার আকাঙ্ক্ষিত স্বামী। মেঘ ক্যাপশন পড়ে 5 মিনিটের জন্য নিস্তব্ধ হয়ে গেছে। 5 মিনিট পর মনোযোগ দিয়ে ছবিগুলো দেখতে লাগলো। গতকাল পার্লার থেকে সেজে যাওয়ার পর থেকে নিজেকে কেমন লাগছে সেটা দেখার সুযোগই পায়নি। বিয়ের ছবি পর্যন্ত দেখেনি। তবে কয়েক ঘন্টায় আবিরের মুখ থেকে হাজারখানেক প্রশংসা সহ আবিরের দুর্বৃত্ত কথা শুনতে হয়েছে। সুযোগ পেলেই মেঘের কানে কাছে ফিসফিস করে নিজের অব্যক্ত অনুভূতি জাহির করেছে। আর মেঘ শুধু আবিরের পাগলামি দেখে গেছে। এমনকি কবুল বলার সময় আবিরের অস্থিরতা দেখে মেঘ নির্বাক ছিল। নিষ্পলক চোখে কেবল তাকিয়েছিল। মিনিমাম লাজ লজ্জা বিসর্জন দিয়ে আবির উচ্চ শব্দে বলছিল, পৃথিবীর যা কিছুর বিনিময়ে হোক, আমি সব কিছু দিতে রাজি হয়েই মেঘকে বউ হিসেবে কবুল করলাম। আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। যেখানে একবার কবুল করলাম কিংবা আলহামদুলিল্লাহ কবুল বলেই বিয়ে সম্পূর্ণ হয়ে যায়, সেখানে আবির বলে যাচ্ছিল। আবিরের কাণ্ড দেখে কাজী সাহেবও না হেসে পারলেন না। কাজের মুখে হাসি দেখে আবির পরপর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমাদের বিয়ে হয়েছে তো? কাজী সাহেব উঠে যেতে যেতে বলেন, আলহামদুলিল্লাহ, এতদিনে পরিপূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ। কাজী সাহেব যেতেই আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে উঠল, এই ভরাট মজলিসে সবাইকে সাক্ষী রেখে আমি আবির তার মেঘকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। মেঘ কি আবিরকে স্বামী হিসেবে কবুল করছে? মেঘ আবিরের জলমলে চোখের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হেসে মোলায়েম কণ্ঠে জবাব দিয়েছিল, কবুল করলাম, আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। আবিরের পাগলামি সেখানেই থামেনি। গতকাল বাসায় ফেরার সময় আবির হঠাৎই মেঘের কানে ফিসফিস করে বলছিল, চিরদিনের জন্য শ্বশুর বাড়িতে চলে যাচ্ছিস, এবার একটু কান্না কর। মানছি একই বাড়িতে যাচ্ছিস, তাই বলে কাঁদবি না। মেঘ ভেঙচি কেটে বলেছিল, আপনার যদি এতই শখ থাকে তাহলে আপনি রান্না করেন। প্রতি উত্তরে আবির বলেছিল, তুই নববধূর মতো কান্নায় ভেঙে পড়বি, নতুন জামাইদের মতো আমি তোকে সান্ত্বনা দিব। এটা আমার জীবন থেকে মিস হয়ে গেল। এক কাজ করি, চল দুজন একসঙ্গে কান্না শুরু করি। গতকাল আবিরের আজগুবি কথা শুনে মেঘ কপাল কুঁচকাল। আজ কথাগুলো মনে করে আনমনে হেসে ফেল। পুনরায় ছবি দেখায় মনোযোগ দিল। নিজের পরনে মেরুন রঙের বিয়ের বেনারসি, গা ভর্তি ভারী গহনা, মাথায় ঘোমটা সহ চোখ ধাঁধানো আড়ম্বরপূর্ণ সাজসজ্জা দেখে মেঘ নিজেই লজ্জায় পড়ে যাচ্ছে। সেই সাথে রাজোচিত শেরওয়ানিতে আবিরকে যেন রাজপুত্রের মতো লাগছে। গতকাল আবিরের অযাচাচিত দুষ্টামির জন্য সামনাসামনি ঠিকমতো দেখতেই পায়নি। তবে আজ ছবিগুলো খুব ভালো করে দেখছে। আয়নায় দুজনের মুখ দেখা, মেঘের কপালে আবিরের চুমু দেওয়া, একে অপরের চোখে চোখ রেখে নিগুড় ঘোরে বন্দি থাকা, বর্ণের ছবি সহ আরও 2-3টা ছবি আপলোড করেছে। মেঘ সবগুলো ছবি দেখার শেষে কৌতূহলবশত কমেন্ট দেখতে গেল। আবিরের বন্ধু, ছোট ভাই, বড় ভাই, রাকিব, সাকিব, তানভীর, মাইশা, পুসহ সবাই নিজেদের মতো অভিনন্দন জানানোর পাশাপাশি উস্কানিমূলক মন্তব্য করেছে। কারো কারো মন্তব্য দেখে মেঘ বেশ বিস্মিত হচ্ছে। এর মধ্যে বন্যা আসছে। মেঘের লাজুক হাসি দেখে মৃদু স্বরে জিজ্ঞেস করল, হাসছিস কেন? ভাইয়ের পোস্ট দেখে? মেঘ কপাল কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিভাবে জানিস? শুধু আমি না, বাড়ির সবাই এখন ভাইয়ের পোস্ট নিয়ে গবেষণা করছে। নিচে গেলেই বুঝতে পারবে। মেঘ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই খেয়েছিস? না, তোকে ডাকতেই আসছিলাম। তুই ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। বন্যা মিমের রুমে চলে গেছে। ইদানিং মেঘ ব্যস্ত থাকায় বন্যা, মিম আর আইনের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে।
দুজনেই তানভীরের কথা জানে, তাই তানভীরের হাত থেকে বোনকে সবসময় প্রোটেক্ট করে। ড্রয়িং রুমে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে আবির। রান্নাঘরে রান্নার আয়োজন চলছে। ইকবাল খান ছাদ থেকে নেমে আবিরকে এভাবে বসে থাকতে দেখে কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিরে আবির, এভাবে বসে আছিস কেন? আবির চোখ খুলে কাকামণিকে এক পলক দেখে পূর্বের অবস্থা থেকে উত্তর দিল। আমার মনটা খুব খারাপ। ইকবাল খান নেমে এসে আবিরের পাশে বসতে বসতে শুধালেন, মন খারাপ কেন? বিয়ে তো সবাই মেনে নিয়েছে, তাহলে মন খারাপ কেন থাকবে? আবির তপ্ত স্বরে বলতে শুরু করলো, মন খারাপ থাকবে না কেন? মানুষ এলাকা ছেড়ে 2-1 বছর বাহিরে থাকলেই কথা, আচরণ, চলাফেরা সব বদলে যায়। সেখানে 20-30 বছর ঢাকা শহরে থেকে এখনও গ্রামের কী সব আজগুবি নিয়মনীতি পালন করছে। বিয়ের পর বউ আলাদা কেন থাকবে? এত বছর অপেক্ষা করে নিজের সাথে নিজে যুদ্ধ করে আল্লাহর কাছে চাইতে চাইতে মেঘকে পেয়েছি। কেউ কি জানে সেটা? কিছুদিন যাবৎ এই বাড়ির প্রতিটা মানুষ আমার ইমোশন নিয়ে প্রতিনিয়ত খেলতেছে, তারপরও আমি চুপ করে আছি। আমি যদি ঘুণাক্ষরেও এসব টের পেতাম তাহলে মেঘকে নিয়ে আগেই পালিয়ে যেতাম। তোমরা যা করছো তা আমি কখনো ভুলব না। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। ইকবাল খান শীতল কণ্ঠে বললেন, এভাবে বলছিস কেন? এক এক এলাকার এক এক রীতি, একটু একটু মেনে নিতেই হবে। আবির কিছু বলার আগেই পেছন থেকে আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তো নিন্দা জানানো শেষ হলে বাহিরে আসো, কাজ আছে। আলী আহমেদ খানের কণ্ঠ শুনে আবির চমকে উঠে পেছনে তাকালো। আপুর রাগি রাগি চোখ মুখ দেখে নিজের মুখ চেপে ধরল। আলী আহমেদ খান কখন এসেছে আর ঠিক কতটুকু কথা শুনেছে সেটা ভেবেই আটকে উঠেছে আবির। ইকবাল খানের সাথে আবিরের ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যা ইচ্ছে বলে দিতে পারে, কিন্তু আপুর সামনে যে যথাসাধ্য ভদ্র থাকার চেষ্টা করে, কিন্তু আজ এভাবে ধরে পড়ে যাবে সেটাও কল্পনা করতে পারেনি। আবির মাথা নিচু করে দাঁত দিয়ে জিভ কামড়ে বাসা থেকে বেরিয়ে গেছে। ইকবাল খান আলী আহমেদ খানের মুখে পানে চেয়ে মলিন হাসলেন। আলী আহমেদ খানও নিঃশব্দে হেসে বেরিয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যে মেঘ নিচে নামলো। মেঘকে দেখে আবির অকমর সাথ বলে উঠল, এই যে ভাবি, আমার বন্ধু 16 বছরের অব্যক্ত অনুভূতি বহিঃপ্রকাশের লেখা খোলা চিঠি পড়ে আপনার অনুভূতি কি? মেঘ শাড়ির আঁচল টেনে মাথায় দিয়ে চিবুক নামিয়ে লাজুক হাসলো। রিয়া রাকিবকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া সবে তো প্রকাশ করেছে, মেয়েকে অনুভব করার সময় দাও। বিয়ের ঘোরটা আগে কাটুক, তারপর জিজ্ঞেস করো। ঠিক আছে জান, তুমি যা বলবে তাই হবে। রিয়া ঠোঁট বেঁকে রাগী স্বরে বলল, হঠাৎ এত ভালোবাসা কোথা থেকে আসছে? রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে কল্পনা করে আবির যেভাবে চিঠি লিখছিল সেটা দেখে আমারও খুব ইচ্ছে হয়েছিল তোমাকে নিয়ে একটা চিঠি লেখার। কিন্তু বিশ্বাস করো, তুমি ফাল্গুনের সেই রক্তিম শিমুল ফুল আমার হৃদয়ের। এরপর আমি কিছু ভেবেই পাচ্ছিলাম না। 30 মিনিট ভেবেছি, তানভীরকে নিয়ে গবেষণা করেছি, কিন্তু লাইনটা আর সম্পূর্ণ করতে পারিনি। তার মনে হলো কবিতা চিঠি লেখার থেকে সকাল সন্ধ্যা বাবু খাইছো জিজ্ঞেস করাটা খুব সহজ সমাধান, তাই না? রিয়া বিরক্ত হয়ে বলল, তুমি আসলেই একটা আনরোমান্টিক। রাকিব হেসে উত্তর দিল, বিয়ে করেছি 6 মাস হতে চললো, এখনো আমি কত রোমান্টিক দেখেছো? তুমি বললে শিমুল ফুল না দিতে পারলেও কচুরি ফুল ঠিকই দিতে পারবো। আর কি চাও বলো? রিয়া রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, তুমি আপাতত চোখের সামনে থেকে যাও। আজকাল ভালোবাসার কোনো মূল্যই নেই। নিজের বিয়ে করা বউ বলে আমি নাকি আনরোমান্টিক। ধিৎকার জানাই ধিৎকার। কাকে ধিক্কার জানাচ্ছ? নিজেকেই। রিয়া সহসা হাসতে শুরু করেছে, সেই সাথে মেঘও হাসছে। আবির এসে রাকিবের কাঁধে হাত রেখে ধীর কণ্ঠে জানতে চাইল, কি হচ্ছে এখানে? আবিরের কণ্ঠ শুনে মেঘ আর চোখে তাকালো। আবিরকে এক পলক দেখে লজ্জায় নুয়ে পড়েছে। গতকালও এত লজ্জা পায়নি যতটা লজ্জা আজ পাচ্ছে। অবিলম্বে ঘোমটা টেনে মুখ ঢাকার চেষ্টা করলো। রাকিবের সাথে দু একটা কথা বলে আবির মেঘের সামনে এসে দাঁড়িয়ে অত্যন্ত কোমল কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম।
লজ্জায় আড়ষ্ট মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল বউ। শুভ সকাল। আবির গলা খাকারি দিয়ে বলল, ভাবছি কিছুদিন দিনরাত এক করে শুধু বউই রাখবো। মাহমুদা খান মালিয়া খানের রুম থেকে বেরিয়ে আস্তে আস্তে ভারী কণ্ঠে বললেন। আবির কপাল কুঁচকে ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি কোথায় জ্বালিয়েছি? এতক্ষণ কাজ করে কেবলই আসলাম। পপি, তোমার আমার সাথে কিসের শত্রুতা বলো তো? আব্বুর সাথে তুমিও এমন আচরণ শুরু করেছো কেন? তোমাদের থেকে তো আমার শ্বশুরই ভালো। মেয়ে খেয়েছে কিনা দেখতে আমাকে জোর করে পাঠিয়েছেন, আর তোমরা? মাহমুদা খান রাজভারী কণ্ঠে বলেন, ভাইজান খুব সহজে মেনে নিয়েছে তো, তাই কিছু বুঝতে পারছিস না। ভাইজানের ধমক না শোনা পর্যন্ত শান্তি পাচ্ছিস না, তাই না? তোর আচরণের কোনো কারণে ভাইজান যদি রেগে যান, বাড়ি ভর্তি মেহমান চেঁচামেচি করেন, বিষয়টা কি ভালো লাগবে? তার থেকে উনি শান্ত আছে, তুইও একটু শান্ত থাক। ঠিক আছে, থাকলাম শান্ত। আবির মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে মেঘের দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, বউ, তুমি খেয়ে নাও। হ্যাঁ, তোমার ফুপু শাশুড়িটা ভালো না, একদম মহিলা হিটলারের মতো আচরণ করছেন। আমি এখন পালাই। আবির এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেছে। রাকিবও হাসতে হাসতে চলে গেছে। মাহমুদা খান হেসে বলেন, একটু পরে সবে খেতে নেমেছে। মেঘকে দেখি জান্নাত বলে উঠল, তুমি আমার স্নিগ্ধ সকালের সুলিপ্ত গন্ধরাজ, পরন্ত বিকালের একগুচ্ছ বাগান বিলাস। পাশ থেকে আইরিন বলল, ভাবি এটা না, আমার ওই লাইফটাই বেশি ভালো লেগেছে। নীল দিগন্তের উড়ন্ত মেঘরা জানে কত স্বপ্ন উড়িয়ে বেনামি খামে। রিয়া মৃদু হেসে বলল, তোমরা শুধু শুধু মেঘকে জ্বালিও না তো। মেঘ, আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি, আর আমৃত্যু ভালোবেসে যাব। তুমি একদম মন খারাপ করবে না, কেমন? ওদের দুষ্টামিতে মেঘ চোখ তুলে তাকাতেই পারছে না। এর মধ্যে মালা এসে একটা চেয়ার টেনে বসলো। আইরিন মজার ছলে জিজ্ঞেস করলো, মালা আপু, আপনার কোন ডায়লগটা ভালো লেগেছে? কিসের ডায়লগ? আবির ভাইয়া মেঘ ভাবিকে নিয়ে ফেসবুকে খোলা চিঠি লিখেছে, আপনি দেখেননি? মালা আইরিনকে দেখে পরপর মেঘের লজ্জা মাখা আদলে পানে তাকালো। মনে মনে বিড়বিড় করলো, আমাকে ব্লক করে রাখলে কিভাবে দেখব? আইরিন আবার জিজ্ঞেস করলো, দেখেন কি? মালা বিরক্ত হয়ে পড়ল। খেয়াল করিনি। আবারও মনে মনে বিড়বিড় করলো, এসব আজাইরা ভালোবাসা দেখলে শরীরটা জ্বলে। বৌভাত উপলক্ষে মেঘাজ অফ হোয়াইট রঙের একটা গোল্ডেন স্টোনের একটা গর্জিয়াস লেহেঙ্গা পরেছে। আবির মেঘের সাথে ম্যাচিং করে অফ হোয়াইট রঙের স্যুট পরেছে। বাকিরাও যে যার মতো সেজেছে। মালা ছুট করে একটা গর্জিয়াস শাড়ি পরেছে। মালার সাজ দেখে সাকিব মেকি স্বরে বলল, ছেঁকা খেয়ে মানুষকে ঘরের দরজা বন্ধ করে সপ্তাহব্যাপী বা মাসব্যাপী কাঁদতে দেখছি, অথচ তুই তা না করে নাচতে নাচতে বিয়ে খেতে চলে আসছিস। তোর কি মিনিমাম লজ্জা নেই? লাজ লজ্জা দুইকে শরবত খাবো নাকি? আরেকটা কথা শুনে রাখো, আমি চাইলেই আবির ভাইয়াকে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি মেঘের মতো এত উন্মাদ না যে আমার আবির ভাইয়াকেই লাগবে। সাকিব ফিক করে হেসে বলল, কথা আছে পাগলের সুখ মনে মনে, আর কি কি বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছিস? জানাস আমাকে, প্রয়োজনে আমিও কিছু অ্যাড করে দিব। আর রইল বাকি মেঘবতীর পাগলামির কথা। আবির ভাইয়া দেশে আসতেই মেঘকে পাগল করত। 14 বছর তো একাই পাগলামি করে গেল। ভাইয়ার কি ইচ্ছে হয় না মেঘবতীর জন্য তার একটু পাগলামি করবে, বাড়ি ফেরার অপেক্ষায় থাকবে, তাকে দেখার জন্য বা একটু কথা বলার জন্য উতলা হয়ে থাকবে? তার দিকে কেউ তাকালে কন্যার রূপ নিয়ে মূল কথা ভাইয়াকে পাগলের মতো ভালোবাসবে। মেঘবতীর মনে প্রবল প্রত্যয়তা জাগাতে ভাইয়াই সব করেছে। তাই তোর চোখে মেঘবতীর উন্নদ্য হলেও আবির ভাইয়া তার শুরু। মালারাকে কটমট করে চলে যেতে নিল। অলক্ষিতভাবে লিমনের সাথে ধাক্কা খেল। মালা মাথায় হাত দিয়ে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আপনি কি চোখে দেখেন না? লিমন মালার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল,
মালারাকে ফোঁস করে চলে গেছে। মাইশা আপু আর ওনার হাজবেন্ড আজ দুপুরে আসছেন। আবির কল দিতে দিতে অনেক কষ্টে আপুকে রাজি করিয়েছে। মেঘ আপুকে দেখে আহ্লাদি কণ্ঠে বলল, আপু মনে আছে তো? বাবুকে কিন্তু সর্বপ্রথম আমার কোলে দিতে হবে। হ্যাঁ গো, মনে আছে। দোয়া করো বাবু সুস্থভাবে হলে তোমার কোলেই প্রথম দেবো। মেঘ একগাল হেসে বলল, ঠিক আছে। আবির মেঘের দিকে তাকিয়ে কিছু ভেবে আনমনে হাসলো। মেঘ বিষয়টা খেয়াল করে জিজ্ঞেস করলো, হাসছেন কেন? এমনিতেই। বলুন। রাতে বলবো। না, এখনই বলুন। আই লাভ ইউ, আই ওয়ান্ট টু হাগ ইউ, আই ওয়ান্না কিস ইউ। মেঘ সঙ্গে সঙ্গে আবিরের হাতে চিমটি কেটে ব্যস্ত কণ্ঠে বলল, চুপ করুন। এখন তো চুপ করতে বলবি? অফিসিয়াল বিয়ের 24 ঘন্টা পেরিয়ে গেছে, অথচ এখনো অফিসিয়াল আলিঙ্গনটাই করতে পারলাম না। মেঘ নিজের কপাল চাপড়ে বিড়বিড় করলো, তো নির্লজ্জ কবে হলেন আপনি? তোকে বিয়ে করার পর। সারাদিনের অনুষ্ঠান শেষে বিকেলের দিকে অনেক আত্মীয় স্বজন চলে গেছেন। এসা পর্যন্ত সবাই মোটামুটি ব্যস্ত ছিল। এশার নামাজ পড়ে মোজাম্মেল খান আর আলী আহমেদ খান একসাথে চা খেতে বসেছেন। কিছুক্ষণের মধ্যেই আবির আর ইকবাল খানও এসেছেন। তানভীর, সাকিব, রাকিব, আরিফ মিলে বাসঘর সাজাচ্ছে। গতকাল তানভীর বোনের পক্ষে থাকলেও আজ সে আবিরের পক্ষে। আবির নামাজ থেকে এসে নিজের রুমে চলে গেছে। ভুল করেও কেউ যেন লাল গোলাপ না লাগে তার জন্যই মূলত দেখতে গেছে। ফুল কিনতে যাওয়ার আগেই তানভীরদের বারবার বলে দিয়েছে ভুলেও যেন লাল গোলাপ না আনে। মিনহাজ মেঘকে লাল গোলাপ দেওয়ার মতো বিশাল অপরাধের শাস্তি স্বরূপ আবি সেই রাগ মিনহাজের উপর না দেখি গোলাপের উপর দেখাচ্ছে। বিয়ে উপলক্ষে আবিরের রুম সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে। আবিরের শৈশব কিশোরের যত স্মৃতি ছিল সব সরিয়ে একদম ফাঁকা করে দিয়েছে। বিয়ের ঝামেলা মিটলে প্রয়োজনীয় সব জিনিসপত্র এনে রুম সাজানো হবে। গায়ে হলুদের দিন থেকে আবির আব্বু চাচুর মুখোমুখি বসেনি। অবশেষে আজ আবির আব্বু চাচুর পাশে গিয়ে বসেছে। মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন, কিছু বলবে? জি বলো। আপনাদের পরিকল্পনার বাহিরে আমি যে কাজগুলো করতে বলেছিলাম সেগুলোর খরচ জানতে চাচ্ছিলাম। আমি পেমেন্ট দিয়ে দিচ্ছি, সম্ভব হলে রাতে বা সকালের মধ্যে পরিশোধ করে দিবেন। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, তোমায় দিতে হবে না আব্বু, আমি আগেই বলে রেখেছিলাম অন্তত পক্ষে আমার পরিকল্পনাগুলোর টোটাল পেমেন্ট আমি করব। মোজাম্মেল খান আস্তে করে বলেন, আচ্ছা তুমিই করো, কিন্তু এত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। এমার্জেন্সি সবার পেমেন্ট করে ফেলেছি, আর যারা নেয়নি তাদের কাল পরশুর মধ্যেই দিয়ে দিব। আমি হিসাবটা দেখতে চাচ্ছিলাম চাচ্চু। আমার কি কপাল, মেয়ের জামাই কত সুন্দর করে চাচ্চু বলে ডাকছে। আবির মৃদু হেসে মেঘের স্বরে বলল, মেঘের মতো আমি ওকে আব্বাজান বলে ডাকবো? আলী আহমেদ খান, মোজাম্মেল খান এবং ইকবাল খান তিনজনই একসঙ্গে হেসে উঠলেন। প্রায় 1 ঘন্টা যাবৎ চারজন মিলে হিসাব করছে। এদিকে জান্নাত আর রিয়া মিলে মেঘকে সাজাচ্ছে আর বাসরের নিয়মকানুন শিখিয়ে দিচ্ছে। মেঘের মনে ভয়, লজ্জা, আতঙ্কের সাথে এক অজানা ভালো লাগাও কাজ করছে। রাত 10টার পরপরই ওদের সাজানো শেষ হয়েছে। আবিরের নিষেধাজ্ঞা থাকায় লাল গোলাপ ছুঁয়েও দেখেনি। গাঁদা, বেলি, কাঠগোলাপ, 3-4 রঙের জারবেরা, জিনিয়া সহ যে যে ফুল পেয়েছে সব দিয়ে সাজিয়েছে। সাজানো শেষে মেঘকে নিয়ে বিছানার মাঝ বরাবর বসিয়েছে। মেঘের সামনে ফুলের পাপড়ি দিয়ে একটা লাভ এঁকে তাতে ARM লিখেছে। তারপর শুরু হয়েছে দল ভাগাভাগি। কয়েকজন আবিরের পক্ষে থাকলেও বেশিরভাগই মেঘের পক্ষে। তানভীর আজ আবিরের পক্ষ শুনে বোনা রাগি মুখ করে বলল, আপনি দুমুখো সাপের মতো আচরণ করছেন কেন? তানভীর হেসে বলল, বোনের বিয়ের পর স্বাভাবিকভাবেই বোন শ্বশুরবাড়িতে চলে যায়। ভাগ্য ভালো আমার বোন আমার চোখের সামনে আসে। বোনও শ্বশুরবাড়ি অন্য কথা হলে আজকের বাসরঘর সাজানো অসম্ভব ছিল। তাছাড়া বড় ভাই হয়ে ছোট বোনের বাসর আটকানোটা তেমন শোভা পায় না। বোনার কিছু বলেনি। এদিকে আবিরদের হিসাব নিকাশের এক পর্যায়ে মোজাম্মেল খান বলেন, অনেক তো হিসাব দেখলে, এখন বরং চাও তুমি। আবির ঘাড় ঘুরিয়ে মালিয়া খানকে উদ্দেশ্য করে বলল, আম্মু, তোমাদের যা যা নিয়ম কানুন আছে তাড়াতাড়ি শেষ করো, আমার ঘুম পাচ্ছে। মোজাম্মেল খান অগমসাত কাশতে শুরু করলেন। ইকবাল খান আবিরের হাত চেপে বিড়বিড় করে বলল, বাবা চাচারা আছে, কথাবার্তা একটু সাবধানে বল। আবির ফুরকুচকে মনে মনে বিড়বিড় করল, গত 2 রাতে 1 ফোঁটাও ঘুমাতে পারিনি,
এখন বিয়ে করেছি বলে কি ঘুম পেলেও বলা যাবে না? আবির নিশ্চুপ দেখে মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন। বাকিগুলো সকালে দেখে নিও। আবির তপ্ত স্বরে বলল। আর কিছু দেখতে হবে না, যা লাগবে তানভীরকেই বললেই হবে। মাহমুদা খান এসে মৃদু স্বরে বলেন। আবির তুই এখন রুমে যেতে পারিস। আবির হঠাৎই কেমন যেন লজ্জা পাচ্ছে, লজ্জায় উঠে যেতে পারছে না। আলী আহমেদ খান অকমর সাথে বলে উঠলেন। এত লজ্জা পেতে হবে না, যাও। আবির মাথা নিচু করে উঠে রুমের দিকে চলে গেছে। রুমের সামনে যথারীতি দুদল মানুষ দাঁড়িয়ে আছে। তানভীর আবিরের দলে হওয়া সত্ত্বেও ওরা জোরপূর্বক তানভীরকে রুমের ভেতর রেখেছে। আবির দরজা থেকে উকি দিয়ে বিছানাটা দেখে নিল। মাথায় ঘোমটা দিয়ে নববধূ বিছানায় বসে আছে। আবির বাকিদের উদ্দেশ্যে স্বাভাবিক কণ্ঠে বলল। কি চাই? তেমন কিছু না। রাকিব আবিরের পাশ থেকে বলে উঠল। আর যত ইচ্ছে দে, আমি বারণ করব না, কারণ বাসর আমিও সাজিয়েছি, তাই ভাগ আমিও পাবো। আবির রাকিবের দিকে তাকিয়ে হাসলো। আরিন অকমর সাথে বলে উঠল। ভাইয়া তাড়াতাড়ি টাকা দিয়ে আমাকে বিদায় করো। আবির শান্ত কণ্ঠে বলল। তোরা কত চাস সিদ্ধান্ত নিয়ে তানভীরের কানে কানে বল। আইরিন, জান্নাত, রিয়া, মিম, বন্যা ফিস ফিস করে কিছুক্ষণ ভেবে চিনতে তানভীরকে জানালো। আবির সঙ্গে সঙ্গে বলল। সিদ্ধান্ত ফাইনাল? হ্যাঁ। এখন সামনে থেকে সরো। কেন সরবো? আগে টাকা দিবে তারপর যাব। আবির তপ্ত স্বরে বলল। আমি যেতে বলিনি আপু, সরতে বলেছি। বউ না দেখে আমি তোমাদের কিছু দিতে পারছি না। বউ দেখে ফেললে তো শেষই। তোমরা যেমন আমাকে বিশ্বাস করতে পারছো না, তেমনি আমিও পারছি না। আমার বউয়ের জায়গায় অন্য কাউকে যে বসিয়ে রাখোনি, তার কি গ্যারান্টি আছে? তোমাদের সহজ সমাধান দিয়েছি। তোমাদের অ্যামাউন্ট আমি না জানলেও তানভীর জানে। আমার বউ ঠিকঠাক থাকলে তোমরা তোমাদের প্রাপ্য পেয়ে যাবে। আগে বউ দেখবো, তারপর টাকা দিব। এখন তোমরা ভেবে দেখো। ঠকাবে না তো? তোমরা আমাকে না ঠকালে আমিও তোমাদের ঠকাবো না। ঠিক আছে। ওরা এক প্রকার বাধ্য হয়ে আবিরকে রুমে ঢুকতে দিয়েছে। আবির রুমে ঢুকে মেঘকে উদ্দেশ্য করে সালাম দিল। মেঘ কাঁপা কাঁপা গলে সালামের উত্তর দিয়েছে। এতক্ষণ যাবৎ মেঘ শান্ত থাকলেও এখন আর শান্ত থাকতে পারছে না। আবির যত কাছাকাছি আসছে, মেঘের শরীরের প্রতিটা শিরা উপশিরায় রক্ত সঞ্চালন তত বেড়ে যাচ্ছে। ঢোক গিলে বারবার নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। আবির কিছুটা ঝুঁকে খুব যত্ন সহকারে আস্তে ধীরে মেঘের ঘুমটা উঠালো। লজ্জায় রাঙ্গা মেঘের নামানো চিবুক দেখে কিঞ্চিত ভুরু কুচকালো। আবির সহসা দু আঙ্গুলে মেঘে চিবুক উঠালো। আবিরের শক্ত হাতের কোমল স্পর্শে মেঘের শীর্ণ অদর থরথর করে কাঁপছে। হৃদয়ের তোলপাড়ে নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। ঘন ঘন পল্লব ঝাপটে নিভু নিভু চোখে আবিরের দিকে তাকাতেই আবির সহসা বুকের বাপাশে হাত রেখে নেশাক্ত কণ্ঠে বলল। হাই মাশাল্লাহ। সঙ্গে সঙ্গে বিছানার উপর লাভ লেখা অংশে ধপ করে পড়ে গেছে। মিম, আদি, আইরিন কিছুটা আতঙ্কিত হলেও বাকিরা আবিরের কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। মেঘ কিঞ্চিত ভুরকুচকে আবির মুখের দিকে তাকালো। আবির আচমকা কাত হয়ে মেঘের দিকে ঘুরে হাতের উপর মাথা রেখে মৃদুগামী কণ্ঠে বলল। অবশেষে আবিরের একান্ত চাঁদ আবিরের রুমে দীপ্তি ছড়াচ্ছে। মেঘ লজ্জায় চোখ সরিয়ে নিয়েছে। আবির পকেটে হাত দিয়ে যতগুলো 500 আর 1000 টাকার নোট পেয়েছে সব মেঘের হাতে মুষ্টিবদ্ধ করে দিয়েছে। রিয়া হাসি মুখে বলল। ভাইয়া, আপনার চাঁদকে সারা জীবনের জন্য আপনার রুমে রেখে গেলাম। আপাতত আমাদের দিকটা একটু ভাবুন। আবির মেঘের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল। মেঘ কিছু বলছে না, চুপচাপ বসে নিজের হৃদস্পন্দন করছে। আরিন সঙ্গে সঙ্গে বলল। এটা কিন্তু কথা ছিল না, তুমি বলেছো ভাবিকে দেখেই নিয়ে দিবে। আবির মেঘের দিকে তাকিয়ে থেকে ঠান্ডা কণ্ঠে বলে উঠল। আমি আমার বউয়ের অনুমতি ব্যতীত কিছু দিতে পারছি না, সরি। সবাই মেঘকে রিকোয়েস্ট করছে, কিন্তু মেঘ মুখ ফুটে কিছু বলতে পারছে না। আবির মৃদু হেসে পুনরায় প্রশ্ন করল। কি হলো, দিয়ে দিব? মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো। আবির সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে স্বাভাবিক কণ্ঠে বলল। আমাদের অ্যামাউন্ট কত ছিল আমি জানি না, আর জানতেও চাই না। আমার বউ যেহেতু সম্মতি দিয়েছে, তাই তোমরা যা চেয়েছো তার ডাবল পাবে। তানভীর
তানভীরের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তানভীর, ওদের অ্যামাউন্ট বুঝিয়ে দিবি? জি ভাইয়া। জান্নাত রিয়া একসঙ্গে বলে উঠল, ইস, এত বড় মিস্টেক কিভাবে করলাম, আগে জানলে আরো বেশি চাইতাম। আইরিন বলল, আমরা এখন নতুন করে অ্যামাউন্ট চাইবো। আবির মুচকি হেসে বলল, সুযোগ একবারই দিয়েছি, সেই সুযোগ আর পাবে না। এখন সবাই যাও এখান থেকে। রাকিব আবিরের কানে কানে ফিস ফিস করে কিছু বলি দৌড়ে বেরিয়ে গেছে। বাইকটাও যার যার মতো চলে গেছে। বোনা মেঘের দিকে তাকিয়ে মুচকি হেসে বেরিয়েছে। তানভীর আগেই বেরিয়ে গিয়েছিল। আবির দরজা বন্ধ করতে যাবে, অকস্মাৎ তানভীর হাজির হলো। আবির শক্ত কণ্ঠে বলল, আবার কে? তানভীর এক পলক মেঘকে দেখে নিল। মেঘ মাথা নিচু করে নিশ্চুপ হয়ে বসে আছে। তানভীর গলা খাকার দিয়ে অত্যন্ত কোমল কণ্ঠে বলল, ভাইয়া, আমার বোনটা কিন্তু এখনো ছোট, তোমার অবশ্যই ভালোবাসাকে একটু কন্ট্রোলে রেখো প্লিজ। আবির ভুরু গুটিয়ে সরাসরি তানভীরের চোখের দিকে তাকিয়ে কর্কশ গলায় বিড়বিড় করল, তুই না আমার সম্বন্ধী? তানভীর নিঃশব্দে হেসে অত্যন্ত ধীর কণ্ঠে বলল, তুমি না আমার ভাই, তাছাড়া পুরো পৃথিবী জানে তুমি আমার বন্ধু টাইপের ভাই, তাই আমার সব দিক থেকে পারমিশন আছে। আবির দাঁতে দাঁত চেপে বলল, জি ভাই, বুঝতে পেরেছি। বলছিলাম কি ভাই, আপনি পারমিশন দিলে আমি আপনার বোনের সাথে একান্তে কিছুটা সময় কাটাতাম। পারমিশন দিবেন ভাই? জি ভাই, আপনার জন্যই এত আয়োজন। বেস্ট অফ লাক ভাই। তানভীর চলে যাচ্ছে। আবির মুচকি হেসে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধের শব্দে মেঘের শরীর ঝাঁকি দিয়ে উঠছে, মাথা নিচু করে জোরে নিঃশ্বাস ছাড়ছে। আবির আর চোখে মেঘের দিকে তাকালো, ঠোঁটে লেগে আছে দুষ্টু হাসি। ধীর পায়ে এগিয়ে গেল মেঘের কাছে। আবিরের তীপ্ত দু চোখ চকচক করছে। উৎকণ্ঠায় মেঘের চিবুক নেমে গলায় ঠেকেছে। ক্ষীণ বক্ষের তীব্র কম্পনে শরীর ঘেমে একাকার অবস্থা। আবির আগপাস না ভেবে আচমকা মেঘের কোলে মাথা রেখে শুয়ে পড়েছে। অপ্রত্যাশিত ঘটনায় মেঘ চমকে ওঠে, বুকের ভেতর পর্যন্ত স্তব্ধ হয়ে গেছে। মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলেছে, হাত পা সহ সারা শরীর থরথর করে কাঁপছে। আবির অকমর্ষাৎ জামা কাপড়ের উপর দিয়ে মেঘকে জড়িয়ে ধরে পেটে মুখ গুজল। আবিরের অবাঞ্ছিত স্পর্শে মেঘের জোরাল বক্ষ স্পন্দন আরও বেশি জোরালো হতে শুরু করেছে। নীরবে ঢুক গিলে এলোমেলো নিঃশ্বাস ছাড়ছে। আবির ভয়ঙ্কর আবেশে আবদ্ধ। সুদীর্ঘ অবকাশের অস্পষ্ট প্রণয়ের অফিসিয়াল অনুমোদন পেয়েছে আজ। মেঘের শরীর থেকে আসা বিমুগ্ধকারী ঘ্রাণটা আবিরের নাসারন্ধ্রের সঙ্গে সঙ্গে হৃদয়ে তোলপাড় চালাচ্ছে। আবির একমনে সেই ঘ্রাণটা উপলব্ধি করছে। মেঘের অভিমানে নাক ফোলানো গায়ের তীব্র গন্ধ, দরদি স্পর্শ, আহ্লাদি কণ্ঠের আবদার প্রণের পরিপূর্ণ অধিকার পেয়েছে আজ। এ মেঘ একান্ত আবিরের। পৃথিবীর আর কারোর সাধ্য নেই যে আবিরের কাছ থেকে তার মেঘকে দূরে সরাবে। আজ ছোট্ট মেঘের আদুরে কণ্ঠে বলা কথাগুলো আবিরের খুব মনে পড়ছে। অকস্মাৎ পেট থেকে মুখ সরিয়ে ঘাড় কিছুটা ঘুরিয়ে মেঘের অভিমুখে তাকালো। মেঘের বন্ধ চোখের পাতার কম্পিত অধর দেখে আবির আনমনে হেসে অত্যন্ত মোলায়েম কণ্ঠে বলল, তুমি আমার বহু প্রতীক্ষিত একান্ত অভিলাষ, হৃদয়ের মণিকোঠায় সংগোপনে রাখার নির্মম প্রয়াস। আমার অবিচ্ছেদ্য প্রণয়ের উত্তাপ তুমি, সকাল সন্ধ্যা সর্বনাশের কারণটাও শুধু তুমি। মেঘের সংকোচ কোনোভাবে কাটছে না। মেঘ চোখ খুলে আবিরের দিকে তাকাতেও পারছে না। আবির মুচকি হেসে ডাকলো, ওগো অপরূপা, চেয়ে দেখো না মনোরমা। মেঘ কিং কর্তব্য বিমূঢ় আবিরের একের পর এক ভাবপ্রবণ কথা শুনে মেঘের অস্থিরতা বেড়ে চলেছে। বুকের ভেতর চলমান ইতস্ততা কাটিয়ে চোখ পিটপিট করে তাকালো। আবিরের সঙ্গে চোকাচুকি হতেই আবির অকস্মাৎ সশব্দে হেসে উঠল। আবিরের প্রাণোচ্ছল হাসি দেখে মেঘ না হেসে পারল না। আবির হাসি থামিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তপ্ত স্বরে বলল, আমাকে পেয়ে খুশি তো? মাথা তুলিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, অনেক খুশি। আপনি? আবির আবারও মৃদু হাসল। মেঘের কোল থেকে উঠে মুখোমুখি বসল। লম্বা শ্বাস ফেলে মেঘের হাতটা শক্ত করে ধরে কোমল কণ্ঠে বলতে শুরু করলো, আলহামদুলিল্লাহ, আজ আমি খুব খুশি, কারণ আমার স্প্যারোকে দেওয়া কথা আজ পরিপূর্ণভাবে রাখতে পেরেছি।
ছোট্ট স্প্যারোর সেই আহ্লাদি কণ্ঠে বলা কথাটা আমাকে ছেড়ে যেতে পারবে না। স্প্যারো ভুলে গেলেও আমি ভুলতে পারিনি। গত 16টা বছর আমি শুধু এই একটা কথার জোরেই সব বিপত্তিতে টিকেছিলাম। আজ আমার স্প্যারোকে আবারও বলতে চাই, আমি ছেড়ে যাইনি, কোথাও যাইনি। তোমার আবির তোমারই আছে। তুমি সেদিন শুধু বলেছিলে ছেড়ে যেও না, অথচ আমি বুঝেছিলাম তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। শেষ বিকেলে পাখিদের বাড়ি ফেরার তারা দেখে তুমি আবেগী কণ্ঠে বলেছিলে ওদের মতো আমারও যদি আলাদা একটা বাড়ি থাকতো। আর আমি ভেবেছিলাম যে কোনো মূল্যেই হোক তোমাকে তোমার স্বপ্নের বাড়ি উপহার দিব। একবার খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলাম বলে তুমি শীতল কণ্ঠে বলেছিলে খেলতে না গেলে তো ব্যথা পেতে না। আমি মনে মনে বলেছিলাম আজকের পর খেলতে যাব না। জ্বরের ঘরে আমার হাতটা আঁকড়ে ধরে তুমি বলেছিলে আমার কাছে থাকো। আমিও থেকে গেলাম। কোনো একদিন কোনো কারণে বাসায় আমাকে বকা দিচ্ছিল দেখে তুমি সবার সামনে আমার হাতটা শক্ত করে ধরে বলেছিলে আবির ভাইয়া শুধু আমার, তোমরা কেউ কিছু বলতে পারবে না। আমি আবির সেদিনই তোমার হয়ে গিয়েছিলাম। নিজের সাথে প্রতিজ্ঞা করেছিলাম বাঁচলে তোমার সাথেই বাঁচব। মেঘ অবিশ্বাস্য চোখে আবিরের অভিমুখে চেয়ে আছে। অতর্কিতেই বেড়েছে বুকের ভেতরে ধুকপুক শব্দ। আবিরের কথাগুলো শুনে মেঘের চক্ষুতয় কটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। ফর্সার লাজুক আদল মুহূর্তেই পরিবর্তন হয়ে গেছে। নাকের ডগায় মুক্তোর মতো বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। মেঘের উত্তেজিত মনোভাব চোখে মুখে ফুটে উঠেছে। যেই আবিরের প্রণয়ে আসক্ত মেঘ, সেই আবির মেঘের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল এতগুলো বছর। এটা ভেবে মেঘের মস্তিষ্কে নিউরনে অনুরণ শুরু হয়েছে। মেঘ অসহায় মুখ করে আবিরের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমি আপনাকে এত কিছু বলেছিলাম? আবির মেঘের দুহাতে নিজের দুগালে রেখে নিঃশ্বাস টেনে বলল, আমার মনে নেই কেন? কারণ তখন তুমি অনেক ছোট ছিলে। আপনি কখনো বলেননি কেন? ভালোবাসা মুখে বলে হয় না পাগলি, তোমাকে নিজ থেকে অনুভব করতে হতো। আর আমি সেই অপেক্ষাতেই ছিলাম। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল, আপনি আমাকে তুমি করে বলছেন কেন? শুনতে খারাপ লাগছে? কেমন যেন অস্বস্তি লাগছে। আপনার মুখে তুইটাই মানায়। অভ্যাস করো, এখন থেকে তুমিটাই বেশি শুনতে হবে। কেন? আবির মৃদু স্বরে বলল, আমার সম্বন্ধী আমাকে ভয়ঙ্করভাবে ওয়ার্নিং দিয়েছে। বিয়ের পর তোমার সাথে তুইতোকারি করলে আমার নামে মামলা দিবে। তানভীরের এসব তুইতোকারি একদম পছন্দ না। ওর সাথে কথা বললে সচরাচর তোমাকে তুই বলে সম্বোধন করি না। তারপরও ভুলে যদি বলে ফেলি তখন দেখা যায় রাগে সারাদিন আমার সাথে কথাই বলে না। গতকাল রাতে আমাকে লাস্টবারের মতো ওয়ার্ন করেছে যেন কোনোভাবেই তুই না বলি। পার্সোনালি ঘরে দরজা বন্ধ করে তুই বললেও আমার সম্বন্ধী বাবা মা শ্বশুর শাশুড়ি কিংবা কোনো আত্মীয়ের সামনে কোনোভাবেই তুই বলতে পারবো না। মেঘ অভিনিষ্টের ন্যায় চেয়ে থেকে শান্ত কণ্ঠে শুধালো, আপনি ভাইয়াকে ভয় পান? না, তোমাকে ভয় পাই। মানে? আবির মেঘের হাত গাল থেকে নামিয়ে বুকের উপর রেখে বলতে শুরু করলো, তোমাকে হারানোর ভয়ে আমার এই যে এইখানটা বারংবার কেঁপে ওঠে। আবিরকে ধ্বংসের একমাত্র অস্ত্রই মেঘ। তানভীর সহ আমার কাছের মানুষজন খুব ভালোভাবে জানে আমার জীবনে তোমার অস্তিত্ব ঠিক কতখানি জুড়ে। আমাকে কোনো কিছুতে রাজি করাতে ব্যর্থ হলেই ইচ্ছেকৃত তোমার নাম নেয়, কারণ তারা জানে তুমি আমার একমাত্র দুর্বলতা। এই যে তুমি কত শত কুসংস্কার মানো, কিছু হবে না জেনেও আবেগে নাচো, আমিও ঠিক তেমন। তোমার নামে কিছু শুনলে বুঝে না বুঝে রিয়্যাক্ট করি, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। অন্তত পক্ষে তোমাকে নিয়ে তানভীরের সাথে আমি কোনো রকম অসৎভাবে জড়াতে চাই না, তাই ও যা বলেছে আমি মেনে নিয়েছি। আবিরের উৎকণ্ঠা দেখে মেঘ প্রতিনিয়ত আশ্চর্যের জোরে পৌঁছে যাচ্ছে। মেঘ নির্বাক চোখে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে আবিকে দেখছে। আবি কয়েক মুহূর্ত মেঘের মায়াবী আদরে চেয়ে থেকে আনমনে হেসে বলল, ম্যাম এভাবে তাকিয়ে আমাকে আগেভাগে দুর্বল করে দিবেন না, আপনার সাথে আমার অনেক কথা আছে। আবিরের কথায় মেঘের ভাবনা সুতো ছিঁড়েছে। কপালের ভাঁজ ফেলে মৃদু স্বরে পড়ল, কি কথা? আগে নামাজ পড়ে রবের কাছে শুকরিয়া আদায় করি, তারপর বলবো। যাও ফ্রেশ হয়ে অজু করে আসো। আবির মেঘের হাত ছেড়ে বিছানা থেকে নামছে।
এত কথোপকথনের ভিড়ে রিয়া আর জান্নাতের শিখিয়ে দেওয়া নিয়ম কানুনের কথা মেঘ ভুলেই গিয়েছিল। মেঘ ঝটপট বিছানা থেকে নেমে আবিরের গায়ে হাত দিয়ে সালাম করতে নিলে, কিন্তু সালাম করার আগেই আবির মেঘে দুবাহু ধরে উঠিয়ে আলতোভাবে বুকে জড়িয়ে মোলায়েম কণ্ঠে বলল, তোমার অবস্থান আমার পায়ে নয়, হৃদয়ে। আজকের পর কোনো দিন পায়ে হাত দিয়ে সালাম করার চেষ্টাও করবে না, মনে থাকবে? জি। আবির মেঘকে ছেড়ে ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে বেলকুনির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে কিছু একটা করছে। এদিকে মেঘ মনে মনে হাবিজাবি ভাবছে আর ব্যস্ত হাতে গহনা খুলছে। গলার একটা গহনাকে খুলতে গিয়ে চুলে টান পড়তে মেঘ ব্যথায় উফ করে উঠেছে। আবির সহসা ফোন টেবিল উপর রেখে মেঘের কাছে এসে জিজ্ঞেস করলো,